খেলা আমার কাছে তেমন ভালোই লাগে না, অনেক ভুল পাস দিছে। আর এত ভুল পাস দিয়ে বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা সম্ভব না। আশায় তো বেঁচে থাকতে হবে, ঠিক আছে, অবশ্যই চাবো যে যাতে ব্রাজিল জিতে। বল হওয়া উচিত ছিল দুইটা, কারণ একটা বল দিয়ে মরক্কো একাই খেলে গেছে। ব্রাজিলের ফিফা হচ্ছে দুইটা, বাকি তিনটা কিন্তু জুলি রেমে, তাদের জার্সি রেড করা উচিত। ভুলেও যাতে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল না হয়, তাহলে একদল আত্মহত্যা করবে যারা হারবে। আজ ভোরে ব্রাজিলের ম্যাচ দিয়ে বলা যায় বাংলাদেশের শুরু হয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনা। তবে মরক্কোর কাছে এক এক গোলে ড্র করায় হতাশী হয়েছেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন পারফরমেন্সের পর অনেকখানি শঙ্কায়ও রয়েছেন ফুটবল ভক্তরা। দুর্দান্ত মরক্কোর বিপক্ষে ম্যাচ জিততে না পারলেও হেরে না যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি আছে ব্রাজিল দলের মাঝে। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ব্রাজিলের ম্যাচ ও বিশ্বকাপ ফুটবলের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে জাগো নিউজের স্টুডিওতে আজ উপস্থিত আছেন দেশের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। আরও আছেন আমাদের সঙ্গে জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও অভিজ্ঞ সাংবাদিক রফিকুল ইসলাম। আপনাদের আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আর শুরুতেই যদি আসলাম ভাইয়ের কাছে যাই, ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাই, আপনাকে পেয়ে আজ খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনার কাছে যদি শুরুতেই জানতে চাই যে আজ মরক্কোর বিপক্ষে ব্রাজিল এক এক গোলে ড্র করেছে, বিশ্বকাপের ইতিহাসে এমন সফল একটা দলের কাছ থেকে কি এমন খেলা প্রত্যাশিত ছিল কিনা? নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। না, শুরুটা সবাই একটু হেজিটেট থাকে, কি হবে না হবে, যদি হেরে যায় তাহলে আমাদের কি হবে, এই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে আমাদের সময়ও হয়েছে ওইরকম, যে বড় দলের সাথে খেতে যে আমরা একটু কষা ফুটবল খেলি, ওরকম ফুল ফিল্ডে যেটা আমরা যাই না, যেটা গতকাল আমি দেখেছি ম্যাচটা, ওরা হাফ হার্টেডলি গিয়েছে প্রতিটা জায়গায় এবং শুরুটা এত ভালো ছিল, কিন্তু ওদের যে নতুনদের যে আগমন ঘটেছে ব্রাজিল টিমে এবং মরক্কোতেও, এদের মিলে ধরতে একটু সময় লেগেছে এবং যত সময় গিয়েছে মরক্কো কিন্তু মানে ওদের উপর চাপিয়ে খেলেছে ফুটবল। সো ইট ইজ প্রুভেন যে ওরা একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা এখানে করবে এবার। ভাইয়া, এই যে দরিবলকে সরিয়ে কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরে আপনার কি মনে হয় খেলায় কি ব্রাজিল দলের কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা? পরিবর্তন এসছে। ব্রাজিল যে টিকিটাকা ফুটবল যেটা খেলতো ওই জায়গা থেকে তারা সরে এসছে এবং তারা দেখা গেছে যে এখন গতির সঙ্গে পাল্লা দিয়ে তারা ওইটা কিভাবে অ্যাডাপ্ট করা যায় সেটা চেষ্টা করছে, যার জন্য তাদের খেলার ছন্দ পতন হয়েছে আমার কাছে মনে হয়েছে কালকে যেটা দেখি। কারণ ওরা যে এত সুন্দর বল ধরে ফুটবল খেলতো, যেটা ছিল মানে দর্শকদের মন জয় করতো তারা, কিন্তু সেই জায়গাটা থেকে তারা অনেক পিছিয়ে গেছে আমার কাছে মনে হয়। একদমই তাই, এবং আমার যেটা মনে হয় ব্রাজিল দলের সমর্থকরা কিছুটা হতাশই হয়েছে একদম প্রথম দিনই। এবার যদি আমি একটু রফিক ভাইয়ের কাছে জানতে চাই যে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে এবং তিনিই কিন্তু গোল করে ম্যাচের সমতা ফিরিয়েছে, এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, তার খেলাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। ভিনিসিয়াস তো আসলে ব্রাজিল টিমের এখন মানে মাইনাস নেইমার না থাকার পরে সে কিন্তু বেস্ট তারকা। এবং আমরা একটা আলোচনা করেছিলাম, সেটা হলো যে লা লিগার দুই টিমের, ধরেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে দুই সেরা প্লেয়ার আপনার ভিনিসিয়াস এবং রাফিনা, তারাই কিন্তু ব্রাজিল টিমের মেইন আক্রমণের নেতৃত্ব দিচ্ছে। এবং সেক্ষেত্রে কালকে একটা জিনিস ক্লিক করেনি, সেটা হলো যে ভিনিসিয়াস সে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, কিন্তু এই সাইডে এসে তারা যে উইঙ্গার আর একটা সেই রাফিনা, সে আসলে কালকে তার নিজের মতো করে খেলেন যেটা বার্সেলোনায় তিনি খেলেন। তাই যার কারণে এই টিমটাকে কালকে কিন্তু একাই, ধরেন ভিনিসিয়াস সে নিচেও মাঝে নেমে উপরে উঠে এবং গোলটা তো দুর্দান্ত একটা গোল করেছেন, আসলে অসাধারণ একটা গোল করেছেন। এই গোল করে তার পারফরমেন্স। আর একটা জিনিস হলো যে তার হলো এটা একটা মাইল ফলক আছে, এই মেয়েটা তার হলো ব্রাজিলের হয়ে 50তম ম্যাচ, এই যেটা মাইল ফলকের ম্যাচে সে টিমটাকে হার থেকে বাঁচিয়েছেন এবং কালকে গোলটা করেছেন জাতীয় দলের হয়ে 10ম গোল। সব কিছু মিলিয়ে এই ম্যাচটাকে সে একটু মানে আলাদা করেই রাখতে পারবে। আর একটা বিষয় হলো যে ধরেন আপনারা যেটা বলেন যে ব্রাজিলের হতাশার কথা, স্বাভাবিকই সাপোর্টাররা হতাশ হয় না জিতলে। দেখেন এই ম্যাচটা কার সাথে খেলেছে,
অনেকে মরক্কো মনে করে বলে মরক্কোর সাথে ব্রাজিল কেন এত ফাইট দেবে, মরক্কো কেন 4-5 গোলে উড়িয়ে দেবে, না এটা হলো ধরেন একদম ভক্ত সাপোর্টারদের কথা। কিন্তু মরক্কো এখন আর সেই টিম নাই। কিন্তু মরক্কো, আমি একটু যদি আপনাকে উদাহরণ দেই, ব্রাজিলের সে হলো ফিফা র্যাঙ্কিং এর 6, মরক্কো হচ্ছে 7, তার মানে একদম পাশাপাশি টিম। কিন্তু এবং লড়াইটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি হ্যাঁ, লড়াই। আপনি তখন কাগজ কলমের শক্তি যখন পাশাপাশি, তাহলে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। এনি টিম মানে সে জিততে পারতো, এনি টিম হারতে পারতো। তো একটা জিনিস হয়েছে আসলাম ভাই, যে ড্র হয়ে 2 টিমের জন্য একটু হয়েছে, হ্যাঁ, যে 2 টিমের পয়েন্ট মানে একটা করে আছে, এবং কারণ এই গ্রুপ মানে থেকে কোয়ালিফাই করার হ্যাঁ, এই গ্রুপ থেকে এই 2 টিমেরই কোয়ালিফাই করার যে একটা সুযোগ, এটা কিন্তু ভালোভাবে টিকে থাকলো। মানে এই ম্যাচটা ড্র হয়, যারা হারতো যদি, যে টিম হারতো তার জন্য এটা তো কঠিন হয়ে যেত পরবর্তীতে। তা আমি মনে করি যে ভিনিসিয়াস যে মানে প্লেয়ার, সেই অনুযায়ী সে খেলছে, এবং সে আসলে যে গণমাধ্যমে সে জাদু দেখাইছে, মানে গোল করে, শুধু গোলই করে নাই, আরো কিছু গোলের সুযোগ করে দিয়েছিলেন, হয়তো হয় নাই গোল। দর্শক, জাগো নিউজের এই আয়োজনে স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাখেল রানা। এই মুহূর্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার মাধ্যমে জানবো ফুটবল ফ্যান্সদের কথা। ব্রাজিল বনাম মরক্কোর সেই ম্যাচটি দিয়ে আসলে বোঝা গিয়েছে মানুষের ভেতরে যে আবেগ এবং অনুভূতি, সেই বিষয়গুলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই। এই টিএসসি প্রাঙ্গণেই, সেই টিএসসি প্রাঙ্গণে খেলা দেখতে আসা কিছু সমর্থক রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। বিশ্বকাপে সবথেকে যে সাফল্য অর্জন করা যে দল ব্রাজিল, সেই ব্রাজিলের বিপক্ষ হয়েছিল আফ্রিকান জায়ান্ট মরক্কো। তো সেই মরক্কোর বিপক্ষে ড্র করলো, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এটা কি প্রত্যাশা ছিল কিনা? সর্বপ্রথম আমি আপনার কথা একটু বলবো যে আপনি বললেন সবচেয়ে সাফল্যমণ্ডিত যে দল আছে ব্রাজিল, এই কথাটা অ্যাকচুয়ালি আমি একমত হতে পারছি না। যার যার আলাদা ওপিনিয়ন আছে, আমার ওপিনিয়ন আমি একমত হতে পারছি না। কারণ আমরা যদি দেখি ব্রাজিলের ফিফা হচ্ছে 2টা, বাকি 3টা কিন্তু জুলির ম্যাচ। তাদের জার্সি রেড করা উচিত, তাদের স্টার হবে 2টা। তো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে এই জায়গাটায় আমার হচ্ছে গিয়ে দ্বিমত আছে। আর আজকে সকালের ম্যাচের কথা যদি বলি, মরক্কো লাস্ট ফিফায় হচ্ছে গিয়ে 3rd পজিশনে ছিল, খুবই স্ট্রং একটা টিম। তারা তাদের যে পজিশন ছিল লাস্ট ফিফায়, ওই পজিশনটা ধরে রাখতে সক্ষম, এবং আমরা যেরকম আশা করেছিলাম সেরকমই তারা পারফরমেন্স দিয়েছে। কিন্তু ব্রাজিলের থেকে আরও ভালো পারফরমেন্স আশা করছিলাম, যদিও তারা লাস্টে কামব্যাক দিচ্ছে, বাট বল হওয়া উচিত ছিল 2টা, কারণ একটা বল দিয়ে মরক্কো একাই খেলে গেছে। আমি তো মোটামুটি শিওর ছিলাম যে 3-1 গোলে ভাই এরকম বড় ব্যবধানে জিতবে, কিন্তু মানে প্রথম দিকে যেরকম খেলতেছিল, প্রথম দিকের খেলা দেখে মনে হয়েছে যে ব্রাজিল যদি হেরেই যায় এরকম একটা অবস্থা। প্রথম দিকে তো ব্রাজিল বলই পাচ্ছিল না, পরবর্তীতে দেখা গেছে কি যে না, খেলায় হালকা কামব্যাক করতে পারছে। আর ব্রাজিলের ফরওয়ার্ডেও তেমন একটা ভালো খেলা দেখতে পারি নাই, মানে ব্রাজিল সবসময় যেমন খেলে সেরকম খেলা কালকে দেখাইতে পারে নাই। এইভাবে যদি এই বিশ্বকাপে চলে তাহলে এই বিশ্বকাপে ভালো কিছু হওয়া অনেক কঠিন হয়ে যাবে। আমরা সর্বোপরি আমরা বিভিন্ন যারা ফ্যান আছি বিভিন্ন দলের, ফুটবল মানেই আমাদের একটা এটা একটা অন্যরকম ইমোশনের জায়গা হচ্ছে ফুটবল। তো যে দলে ভালো খেলুক, এটা আমাদের খুবই ভালো লাগে ফুটবল খেলা দেখতে। এর জন্য আমরা সারা রাত জেগে আমরা ভোর 4টায় যে ব্রাজিলের ম্যাচটি দেখেছি, ব্রাজিলের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া ছিল। আমাদের চারপাশে দেখতে গেলে আমরা যে নতুন জার্সি কিনতেছি, আগে 2টা বিশ্বকাপ ছিল, আবার নতুন করে একটা স্টার অ্যাড হওয়ার কারণে আমাদের নতুন করে জার্সি কিনতে হচ্ছে। কিন্তু ব্রাজিলের চারপাশে ফ্যানদের আমরা অনেক কষ্ট দেখতে পাচ্ছি, তারা কোনো নতুন জার্সি কিনতে পারছে না। এর জন্য আমরা কালকে আশা রাখছিলাম যে তারা ভালো খেলুক, তাদের খেলা দেখে আমরা বুঝি যে তারা বিশ্বকাপ নিতে পারবে কিনা। মেসি, নেইমার এদেরকে আর একটা ভালো বন্ধুত্ব দেখা যায়। অবশ্যই আমরা চাই রোনালদো, নেইমার তাদের খাতায় একটা বিশ্বকাপ আসুক। হাই হোপস ছিল না অবভিয়াসলি, তার কারণ হলো যে আমরা অলরেডি জানি লাস্ট কয়েকটা ম্যাচে, ফ্রেন্ডলিসে ইভেন ওদের যে কাপের যে কোয়ালিফায়ার্সে ওরা বেশ খারাপ পারফরমেন্সই করতেছিল। লাস্ট একটা কাপের কোয়ালিফায়ারে আই গেস 5th প্লেস অর্জন করছে নর্থ আমেরিকার মধ্যে। সো দ্যাট ওয়াজ ভেরি স্যাড। সো আগেই জানতাম যে হ্যাঁ হয়তো অতটা ভালো করবে না, বাট যেহেতু নেইমার ব্যাক করেছে, আমাদের একটা হাইপ ছিল, অ্যানচেলটি যেহেতু এসেছে, একটা আলাদা একটা হাইপ ক্রিয়েট হয়েছিল যে হয়তো কিছু চেঞ্জ হবে। বাট ফুল ব্যাক, তার পাশাপাশি মিডফিল্ড প্রচুর উইক, আমরা অনেক আগে থেকেই জানি। দেয়ার আর নট ভেরি গুড প্লেয়ার্সরা বেশি ইয়াং না, এর কারণে আর কি আমার মনে হয় যে এই মানে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের যে ট্রেন্ড, এই ট্রেন্ডে ওল্ড প্লেয়ার খেলিয়ে অ্যাকচুয়ালি অত ভালো করতে পারবে না ব্রাজিল। দর্শক, জানলাম ফ্যান্সদের কথা, বিভিন্ন হতাশার কথা এবং আশারও কথা। ফিরে এলাম আমরা স্টুডিওতে। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আর উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। চলে যাচ্ছি সরাসরি আমাদের অতিথিদের কাছে।
রফিক ভাই আপনার কাছে আবারও আসলাম, যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আপনিও বলছিলেন একটু আগে নেইমার না থাকায় ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সেই জায়গাটা পুষিয়ে খেলেছে। আপনার কি মনে হয় নেইমারের না থাকাটা কি ব্রাজিল দলকে কিছুটাও হলেও ভুগিয়েছে কিনা? নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। নেইমার হচ্ছে ব্রাজিল টিমের এখন মেন্টরের মতো, মানে তার থাকাটা একটা মানে বাড়তি মানে বুস্ট আপ হয় প্লেয়াররা এবং সাহস পায়। নাহলে ব্রাজিলের মানে নেইমারের যে ইনজুরি যা ফিটনেসের যে অবস্থা, আসলে বেসিক্যালি আসলাম ভাই এখন টিমে হয়তো তার জন্য খুব মানে ঝুঁকিপূর্ণ তো বটেই। টিকে থাকা। তো সেটা আমার মনে হয় আসলে তাকে ড্রেসিং রুমে রাখা মানে হলো একটা বাড়তি প্লেয়ারদের প্রেরণা এই হিসাবেই। তো এখন অনেক তরুণ প্লেয়ার যারা আছে তাদের দিয়ে আসলে এই ওয়ার্ল্ড কাপটা পার করতে হবে। কারণ আমরা যতটুকু আমাদের কাছে খবর আছে সেখানে হলো যে প্রথম ম্যাচ তো নেইমার খেলতে পারেন নাই, এবং ওয়ার্ল্ড কাপে যদি ব্রাজিল গ্রুপ পর্ব ম্যাচে পারবে কিনা এটাও, আর 2টা ম্যাচ আছে গ্রুপ পর্বে, এইটাও একটা মানে সন্দেহ আছে। তবে সেটা হলো যে নেইমার টিমে আছে, 23 জনে আছে, এইটাই মনে হয় অন্যদের জন্য একটাই মানে একটা মানে ভরসার জায়গা আর কি। হ্যাঁ, তো আমি তবে কালকে নেইমারের আগে বলছিলাম যে নেইমারের যে মানে অনুপস্থিত, এইটা ভিনিসিয়াস কিন্তু সমস্ত দৃষ্টি সে কাটছে কালকে ম্যাচের, এবং এখন এই ব্রাজিল ম্যাচের সব আলোচনা কেন্দ্রে কিন্তু ভিনিসিয়াস, এবং এটি হওয়ার কথা ছিল। কারণ সে তার আবার একটা দুর্নাম আছে, সেটা হলো যে আসলাম ভাই সে ন্যাশনাল টিমে ভালো খেলতে পারে না। হ্যাঁ, এদিকে রিয়াল মাদ্রিদকে টেনে নিচ্ছে একাই, কিন্তু যখন সে হলুদ জার্সি গায়ে দেয় তখন সে আগের মতো পারফর্ম করতে পারে না। এই যে একটা তার ছিল, বদনাম ছিল। কারণ ওই ফরওয়ার্ডে তো আর গোলও তো কম, আপনার 50 ম্যাচে মাত্র 10টা, তাই না? তার মানে এই পরিসংখ্যান নিয়ে বোঝা যাচ্ছে যে মানে ব্রাজিলের জার্সিতে সে অতটা পারফর্ম করতে পারছেন না। কালকে কিন্তু সেই মানে এইটা সে আমি কিছুটা হলে করতে ভালো খেলছে, এবং তার জন্য একটা স্বস্তি এবং একটা এই ম্যাচটা তার জন্য মাইল ফলক, 50তম ম্যাচ একটা দেশের হয়ে, বিরাট অর্জন একটা দেশের, নিজের দেশের হয়ে। সেই ম্যাচটা সে ভালো পারফর্ম করছে। আমি মনে করি যে কালকের পারফরমেন্স আগামী ম্যাচগুলিতে সে আরো উজ্জীবিত হবে, হয়তো আরো ভালো করবে। আর যদি আসলাম ভাই তার পার্টনার রাফিনহা যদি ডান দিক থেকে সাপ্লাইটা দিতে পারে, সে কিন্তু আবার এদিকে বার্সেলোনাকে টেনে নিচ্ছে একাই। কিন্তু এই দুই যদি ক্লিক করে, দুইটা ভালো রসায়ন হয়, তাহলে আমার মনে হয় ব্রাজিলের ফরওয়ার্ডকে আটকানো একটু কঠিন হবে, ভেরি টাফ। একদমই তাই। এবং আমি যদি আসলাম ভাইয়ের কাছে সেম প্রশ্নটাই জানতে চাই, যদি নেইমার থাকতো তাহলে আসলে আমরা খেলাটা কেমন দেখতাম? নেইমার থাকাটা মানে একটা গার্জিয়ান আমাদের সঙ্গে আছে, এবং হোল টিমটা চাঙ্গা থাকে, টোটাল টিমের কেমিস্ট্রিটাই চেঞ্জ হয়ে যাবে। মানে নামটার মধ্যেই মনে হয় তারা আলাদা। নট অনলি দ্যাট, দ্য ওয়ে হি প্লে ইট ইজ আনবিলিভেবল, এবং ওর যে পায়ের যে কারুকার্য, বিশ্বের অনেক প্লেয়ার ওর ধারে কাছে আসতে পারবে না। সো এই প্রতিভার আমরা চাই যে বিকাশটা আবার ঘটুক এবং ব্রাজিল তার সব মূর্তিতে ফিরে আসুক, সেটি আমরা চাই। ভক্ত সমর্থকেরা ব্রাজিলের পারফরমেন্সকে কিভাবে মূল্যায়ন করছে চলুন জেনে নিই। আজকের পারফরমেন্স দেখার আগে যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো, আমি বলতাম যে তাদের কোয়ার্টার পর্যন্ত তো অন্তত দেখতে চাই, কিন্তু তারা 32 ক্রস করে 16-এ যেতে পারবে নাকি এখন বলতে পারতেছি না। খেলা আমার কাছে তেমন ভালোই লাগে না, অনেক ভুল পাস দিছে, আর এত ভুল পাস দিয়ে বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা সম্ভব না। ব্রাজিলের খেলা আরও গুছাইতে হবে, এবং আগে যেরকম খেলা দেখতাম এখন মানে ব্রাজিলের এবারের টিম সেইভাবে আশানুরূপ খেলতে পারছে না। এরপরে যদি নেইমার যখন নামবে তখন আশা করি আরেকটু ভালো খেলা দেখতে পারবো। একমাত্র এই ভিনিসিয়াসের খেলাটাই মোটামুটি তাও দেখা গেছে, মানে দেখে ভালো লাগছে। এছাড়া বাকি কেউ কারো ছন্দে ছিল না, সবার খেলা দেখেই মোটামুটি হতাশ। দর্শক, ফিরে এলাম আবারও স্টুডিওতে। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আসলাম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এই প্রথম ম্যাচের পর ব্রাজিলকে নিয়ে আসলে কতটা আশাবাদী আপনি, বা এবারের আসরে আসলে কতদূর ব্রাজিলকে দেখতে পাচ্ছেন? ব্রাজিল ভালো করবে, ডেফিনেটলি ভালো, কারণ তাদের যত বেশি খেলবে কনফিডেন্স লেভেলটা আরো অনেক উপরে উঠবে, এবং এটাই স্বাভাবিক। প্রথম ম্যাচে একটু হুচট খাওয়াতে তারা সব অ্যালার্ট হয়ে যাবে, এবং দে উইল প্লে বেটার ব্র্যান্ডার ফুটবল। সেম প্রশ্ন যদি আমি রফিক ভাইয়ের কাছে জানতে চাই, আপনি আসলে কতটা আশাবাদী ব্রাজিল দলকে নিয়ে? ব্রাজিল দল নিয়ে এত ধরেন আমি একা আশাবাদী না, মানে পৃথিবীতে অনেক কোটি কোটি সমর্থক আছে তারা আশাবাদী। আর সেটা হলো যে মনদের ভালো, যে আগে বলছিলাম যে ড্র করছে 1 পয়েন্ট, এবং তাদের গ্রুপ পর্ব টপ করানোর এখনো সম্ভাবনা আছে।
এবং ব্রাজিল তারপর নকআউট পড়বে। আর ব্রাজিল তো একটা রেকর্ড অক্ষুণ্ণ রাখছে। ওরা ধরেন এই প্রায় 92 বছর এরা কিন্তু ওপেনিং ম্যাচ হারেনি। প্রথম ম্যাচটা মানে নিজেদের ফার্স্ট ম্যাচটা মানে ওরা মানে কখনো হারে নাই 92 বছর ধরে। তো এই অন্তপক্ষে কালকে তারা একটা রেকর্ড ধরে রাখতে পারছে, হেরে গেলে রেকর্ডটা ভেঙে যেত আর কি। হ্যাঁ, তো সব কিছু মিলে আর অনেক সময় হয় কি বড় টিমগুলি একদম মানে শুরুর ম্যাচে অনেক সময় এই হয় আর কি, তো মানে একটা পাজল থাকে। যেমন গত বিশ্বকাপ আমরা দেখছি যে আর্জেন্টিনা প্রথম ম্যাচে হেরে গেল, হেরে যাওয়ার পরে কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে। তো এইটা ওদের জন্য কিছু না, মেন হলো এরা কোনো রকম যদি ধরেন গ্রুপ পর্ব পার হয়ে যখন নকআউট পর্বে যাবে তখন হলো আসলে বিশ্বকাপের আসল জিনিস, যে প্রতিটা ম্যাচ জিততে হবে, বিষয়টা দেখা যাবে সেখানে। আর আরেকটা জিনিস হলো যে এই ব্রাজিল তো তাদের দেশের বাইরে কোচ কখনো নেয় না, এই প্রথম তারা ওয়ার্ল্ড কাপ খেলতেছে একটা ইউরোপিয়ান কোচের অধীনে। হ্যাঁ, তো তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই কোচেরও অনেক প্লেয়ার কিন্তু চেনা আছে, তার একসময় রিয়াল মাদ্রিদে মানে তার টিমে ছিল। তো সব কিছু মিলে আমার মনে হয় কালকে কিছু কৌশলও তাদের ছিল। একটা পর্যায়ে ব্রাজিল মনে করছে তাদের ম্যাচটা না হারার চেয়ে কোনো রকম ড্র করে ফেললো বেটার। আবার ড্র আপনি শেষের দিকে দেখবেন মরক্কো চেষ্টা করছে ড্র করতে লাস্টে, এবং তারাও তাদের গোলকিপারও বল মানে পাওয়ার পরে মানে সময় ক্ষেপণ করছে সবকিছু। দুই টিমের কেউ চাচ্ছিল না যে তারা ম্যাচটা হেরে যায়। না, মরক্কো এই টিম কিন্তু আফ্রিকান কাপ চ্যাম্পিয়ন হয়ে আসছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন আছে। তারপরে এটা ফেলে দেওয়ার মতো টিম না। আমি ওইটাই বলতেছিলাম যে তারা ট্রেমেন্ডাস ফাইট হয়েছে, মানে ওয়ার্ল্ডের 7 নম্বরে আছে, গতবার সেমিফাইনাল খেলছে। তো অতএব এই টিমে তো খাটো করে দেখার কোনো সুযোগ নাই। তো এই জন্য বললাম যে একদম শেয়ানে একটা লড়াই ছিল এটা, মানে কারণ আরেকটা জিনিস আসলাম ভাই, আমরা যখন অ্যানালাইসিস করে দেখলাম যে এই ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে যত ম্যাচ আছে এই গ্রুপ পর্বে সবচেয়ে টাফ ম্যাচ আগের থেকে এটা ধরা হয়েছে। কারণ আপনি 6 আর 7 এরকম কিন্তু হবে না, হয় না তো। আপনি ধরেন আর্জেন্টিনা খেলবে হয়তো 30 ধাপ নিচের টিমের সাথে, বা জার্মানি খেলবে এরকম, কিন্তু ফিক্সারে পড়ে গেছে ব্রাজিল আর মরক্কো, মানে পাশাপাশি একদম মানে প্রতিবেশী। সেটা মানে ক্রিকেটের খুব রিয়ার অকেশনে হয়, ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের মতো বুঝছেন। এই জন্য ম্যাচটা সেরকম হয়েছে। এবং ব্রাজিলের সাপোর্টাররা যারা অন্ধভক্ত তারা হয়তো মনে করছে মরক্কো মানে হারানো ছিল, গোলের বন্যা বয়ে দিয়েছিল। আসলে বাস্তবে তা না, মরক্কো অনেক কঠিন টিম, এবং এই বাধাটা টপ করানো হয়েছে। এখন ব্রাজিল হয়তো একদম তাদের অবশ্যই চাইবে সবাই যে ব্রাজিল এবার, কিন্তু অনেকেই চাচ্ছে আমাদের আসলাম বাড়ির মতো যে একটা ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল তারা দেখতে চাচ্ছে, যদি সমীকরণ সেভাবে মিলে, তা পৃথিবীতে হয় না কখনো, মানে নজিরবিহীন একটা ঘটনা। একদমই তাই। এবার যদি আমি এই কথাগুলি আসলাম ভাইয়ের কাছে এভাবে জানতে চাই যে এবার ভিন্ন দেশি একজন কোচের অধীনেই কিন্তু ব্রাজিল দল খেলছে, আসলে ব্রাজিল দলকে কি কি ব্যাপারে একটু নজরদারি রাখতে হবে নিজেদের পারফরমেন্সকে আসলে টিকিয়ে রাখার জন্য, আপনার কি মনে হয়? ব্রাজিল তো মানে জাদুকারী ফুটবল খেলতো, মানে এত সুন্দর পাস দিবে, এত সুন্দর একটা থ্রু দিবে, সুন্দর একটা সেন্টার করবে যে যাতে গোল করতে পারে। এই যে মানে জাদুকরী যে খেলাগুলো, পায়ের কারুকার্য, এইটা কালকে দেখানোর কোনো সুযোগই ছিল না, বিকজ ফুটবলটা এত গতির উপর চলে গেছে। এখন এই ডে বাই ডে এই পায়ের কারুকার্য সব বিলীন হয়ে যাচ্ছে দেখা যায়। কারণ আগে তো এই টিকি টাকা ফুটবল ছিল, এখন কিভাবে গতির উপর এটাকে ইম্পোজ করা যায় সেটা করতে যে ফুটবলটা কিছুটা হলেও তার যে মানে সুন্দর যে সেটা হারিয়ে যাচ্ছে কিছুটা হলেও। সো এই জায়গাগুলোতে হয়তো বা ফিরে আসবে। আর এখন যে ইংলিশ কোচ যে ওরা পেয়েছে, উনি তো গতির উপর খেলে, ইটালিয়ান, হ্যাঁ ইটালিয়ান কোচ। তো এরা চেষ্টা করবে যাতে গতির উপরই আমরা জোর দিতে পারি। একদমই তাই, মানে আমরা বলতেই পারি যে এখনই তাদের ফুটবলের ছন্দটা হারাবে মাঝে মধ্যে। একদমই তাই। দর্শক, আমরা শুনলাম আমাদের অতিথির কথা, এবার চলে যাব স্টুডিওর বাইরে। ফ্যানরা ব্রাজিল নিয়ে আসলে কতটা আশাবাদী? এইবার ব্রাজিলের হয়তোবা প্রথম ম্যাচটা খারাপ গেছে, এরপর তারা নিজেদের ভিতরে হয়তোবা গুছিয়ে নেবে। আর ব্রাজিলের প্লেয়ারগুলো তো খারাপ না, প্লেয়ারগুলো তো ভালো, হয়তোবা কালকে তারা অফ ফর্ম ছিল বা ভালো মতো খেলতে পারে নাই। তা আমি আশা করবো যে ব্রাজিল এবার বিশ্বকাপ নেবে, হয়তোবা দুর্দান্তভাবে কামব্যাক দিয়ে বিশ্বকাপ নেবে ইনশাল্লাহ। আশায় তো বেঁচে থাকতে হবে, ঠিক আছে, অবশ্যই চাবো যে যাতে ব্রাজিল জিতে। তার পাশাপাশি বর্তমান ট্রেন্ড অনুযায়ী আমার অবস্থা বেশি একটা ভালো মনে হচ্ছে না ব্রাজিলের খেলার ধরন দেখে। মনে হচ্ছে যে কোয়ার্টার হয়তো ম্যাক্সিমাম,
তার পরবর্তীতে যদি যেতে পারে সেটা সৃষ্টিকর্তার আশীর্বাদে যতটুকু যেতে পারবে। আমরা কথা বলছিলাম আজকে যে ব্রাজিল এবং মরক্কোর যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি নিয়ে যে ফুটবল সমর্থকরা রয়েছে যারা এই ভোর রাত থেকে জেগে সকাল পর্যন্ত খেলা দেখছিলেন, তাদের সেই প্রত্যাশা এবং পরবর্তী ভাবনা নিয়ে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ফিরে এলাম আবারও স্টুডিওতে। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আসলাম ভাই, আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনার কাছে জানতে চাইবো আর্জেন্টিনার ব্যাপারে। আগামী 17 তারিখ আলজেরিয়ার বিপক্ষে কিন্তু একটা লড়াই আমরা দেখতে যাচ্ছি আর্জেন্টিনার। আপনার কাছে জানতে চাইবো আসলে শিরোপা জেতার লড়াইয়ে আর্জেন্টিনা কতটুকু এগিয়ে আছে, আপনার কি মনে হয়? আর্জেন্টিনা অনেকখানি এগিয়ে আছে, কারণ মেসি হি ইজ ইন এ ভেরি গুড ফর্ম। আমি দেখেছি ওর লাস্ট পারফরমেন্স। ও ইনজুরি হওয়ার পরেও ও যে এইভাবে ফিরে এসছে, ইট ইজ আনবিলিভেবল। এবং মেসি যে কোনো টিমের জন্যে একটা বিরাট মানে বাধার একটা জায়গা হয়ে দাঁড়াইবে, এবং ওর কাছে বল গেলে সে বল সুন্দরভাবে আপনাকে রিটার্ন করবেই, এবং গোল কিভাবে করাতে হয় হি নোজ বেটার দ্যান এনিবডি। এই বিশ্বে বর্তমান এই বিশ্বকাপে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার আমার চোখে। একদমই তাই। এবং এই সেম প্রশ্নটা আমি যদি একটু রফিক ভাইয়ের কাছে জানতে চাই, আপনি কতটা আশাবাদী আর্জেন্টিনাকে নিয়ে? আর্জেন্টিনা তো চ্যাম্পিয়ন হিসেবে খেলবে, এটা তো তারা, এবং কাগজ কলমে 1 নম্বর টিম তারা, র্যাঙ্কিংও বলেন। তো একটা জিনিস আছে, ধরেন আর্জেন্টিনার ইতিহাসটা আবার একটু তাদের বিপক্ষে আছে। সেটা কিরকম, যে চ্যাম্পিয়ন টিমের শিরোপা ধরে রাখা বিশ্বকাপে খুব মানে কঠিন। এর আগে 2টা ঘটনায় আছে, একবার ইতালি রাখছিল আর একবার ব্রাজিল। এছাড়া কোনো টিম চ্যাম্পিয়ন টিম আর ট্রফি ধরে রাখতে পারে না। তো এই যে এইটা মানে পরিসংখ্যানটা, এইটা আবার আর্জেন্টিনার বিপক্ষে আছে, তারা পারবে কিনা। যদি তারা পারে তাহলে ভালো, তাহলে তৃতীয় দল হিসেবে তারা এই যে আগের যে ইতালি এবং ব্রাজিলের রেকর্ড তারা মানে ছবে। এবং তবে এটা ঠিক, আর্জেন্টিনার এই টিমটা ভালো। তো মেসির অবস্থা কিন্তু তাই, নেইমারের মতো, সেও কিন্তু তাকে মেন্টর। তার এই ইনজুরি নিয়ে তার ফর্মও ভালো আছে, আর সে লিডার হিসেবে এবং দলের মধ্যে অনুপ্রেরণা হিসেবে সে বিশাল একটা কাজ করবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলারদের, ফুটবল সমর্থকদের এই যে ক্রেজ, এই যে উন্মাদনা, এইটা টিকে থাকার জন্য আর্জেন্টিনার অনেক দূর যাওয়া উচিত, ব্রাজিলের অনেক দূর যাওয়া উচিত। হ্যাঁ, অনেকে তো এবার বলে যে এই 2 টিমের ফাইনাল হলে একদম লাস্ট দিন পর্যন্ত মানে এখানে আবার এটা উল্টাও আছে। অনেকে আবার বলতেছে যে ভুলেও যাতে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল না হয়, তাহলে একদল আত্মহত্যা করবে যারা হারবে। এই শেষ দিন পর্যন্ত থাকুক, এটা আমরা মানে চাই আর কি। ভাইয়া, আমাদের অনুষ্ঠানের আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। রফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আমাদের আয়োজনটা উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।